আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। জনগণের কষ্টার্জিত হ্যাঁ রায় মেনে সংস্কার বাস্তবায়ন করা বিএনপি সহ সব রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে রায় দেয়ায় জনগণকে ধন্যবাদ জানান তিনি। দেশের বড় বড় রাজনৈতিক সংস্কারে অতীতের ধারাবাহিকতায় আগামীতেও বিএনপি ভূমিকা পালন করবে বলে বিশ্বাস আলী রিয়াজের। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আসা মাত্রই তা প্রচার করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রতিক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে তারেক রহমান তার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বিএনপি। বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে দলের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির চেয়ারম্যানের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রতিক্রিয়া জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২০৯টি আসনে এককভাবে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, নির্বাচন পরবর্তী এটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম ব্রিফিং, এতে কি বার্তা থাকতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? সিনথিয়া, আমরা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত আমাদের এখানে প্রবেশের অনুমতি মেলেনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে ৩টার সময় প্রবেশ করবেন। ২টার পরে হচ্ছে গণমাধ্যম কর্মীদের এখানে প্রবেশের জন্য অনুমতি প্রদান করা হবে। এরপরে কিন্তু আমরা আসলে জানতে পারবো যে আনুষ্ঠানিকভাবে তারেক রহমান আজকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে তিনি কথা বলবেন সেখানে তিনি কি বলবেন। তবে বিশ্বস্ত সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, তিনি হয়তোবা দেশবাসীকে ধন্যবাদ জানাবেন, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে কিন্তু বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে বিএনপির প্রার্থীরা। এই কারণে হয়তোবা দেশবাসীকে বিএনপি চেয়ারম্যান ধন্যবাদ জানাবেন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে। এবং পাশাপাশি আরও একটি বিষয়ে আমি জানাতে চাই যে বিএনপি চেয়ারম্যান সম্ভবত মন্ত্রী পরিষদে কাদেরকে রাখবেন সেরকম একটা ইঙ্গিত হয়তোবা এখান থেকে আসতে পারে। আমরা যতটুকু জেনেছি যে ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে যেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেই যে মঞ্চ সেটি ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। তারেক রহমান ৩টার সময় আসবেন এবং তিনি প্রবেশ করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এখানে কথা বলবেন। আমরা যেটা জানতে পেরেছি যে বিএনপির মন্ত্রী পরিষদে এবারে কিন্তু
পুরাতন এবং নতুনদের মিশেল একটি মন্ত্রিপরিষদ সভা গঠন হতে পারে, এটির ইঙ্গিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে দিতে পারেন। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা হয়েছিল গণমাধ্যম কর্মীদের। তারা বলেছেন যে আসলে তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করলেও বিএনপি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদে কাদেরকে রাখবে সেরকম কোনো এখন পর্যন্ত কথা হয়নি। 3টার সময় তারেক রহমান এখানে আসবেন, প্রবেশ করবেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। যখন আমরা প্রবেশ করতে পারবো তখন বিস্তারিত আপনাকে জানাতে পারবো। সিনথিয়া। ধন্যবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের মঙ্গলবারের মধ্যেই শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বলেন, খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলে এটি 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। তবে স্পিকারের অবর্তমানে কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কোনো তথ্য জানাননি। নির্বাচনের পরদিন থেকে শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। খুব দ্রুত সম্পন্ন হবে, দেরি হলেও এটা 16 বা 17 তারিখ বা তারপরে যাবে না। জনগণের কষ্টার্জিত হ্যাঁ রায় মেনে সংস্কার বাস্তবায়ন করা বিএনপি সহ সব রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে রায় দেয়ায় জনগণকে ধন্যবাদ জানান তিনি। দেশের বড় বড় রাজনৈতিক সংস্কারে অতীতের ধারাবাহিকতায় আগামীতেও বিএনপি ভূমিকা পালন করবে বলে বিশ্বাস আলী রিয়াজের। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে সংস্কারের পক্ষে রায় হায়ের বিজয় করেন ভোটাররা। জুলাই অধ্যাদেশের আলোকে 180 কার্য দিবসে তা বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে গণভোটের পক্ষে রায় দেয় জনগণকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। সার্বভৌম জনগণের অভিপ্রায়ের যে প্রকাশ ঘটেছিল 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাই পুনর্বার এই রায়ে প্রকাশিত হলো। আমাদের এই বিষয়গুলো বিস্তৃত হবার সুযোগ নেই। গণতান্ত্রিক উত্তরণের পথ কঠিন হলেও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত চেষ্টায় তা সম্ভব বলেও জানান তিনি। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিভিন্ন সময় বড় বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থানের আগের থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল, তাদের সংস্কারের কর্মসূচি দিয়েছিলেন, অর্থাৎ সংস্কার করার বিষয়ে তাদের অঙ্গীকার সুস্পষ্ট। এবং বিএনপি অতীতেও যখন ক্ষমতায় থেকেছে বড় বড় ধরনের সংস্কার প্রক্রিয়ায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংস্কার এগিয়ে নিতে বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি বলেও মনে করেন তিনি। শুধুমাত্র আক্ষরিক অর্থে বিবেচনার চেয়ে আমার মনে হয় যে এটা বিবেচনা করা যথাযথ হবে যে রাজনৈতিক দল হিসেবে সব দলই তাদের প্রাজ্ঞতার প্রকাশ ঘটাবেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি যেহেতু তারা অঙ্গীকারাবদ্ধ, তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন, নিপীড়িত হয়েছেন, তাদের যেই নিপীড়ন নির্যাতনের মুখেও তারা যে দৃঢ়তা দেখিয়েছেন, সব রাজনৈতিক দল বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও নিঃসন্দেহে সেটা মোকাবিলা করেছেন। আমাদের বিশ্বাস যে তারা এগুলোকে বিবেচনায় নেবে। গণভোটে হ্যাঁ রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যুক্ত করায় তা রাষ্ট্রীয় এজেন্ডায় পরিণত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এটা তো কেবলমাত্র সরকারের এজেন্ডা না, এটা রাষ্ট্রের এজেন্ডা। জাহিদ রহমান, RTV,
ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটসহ ২১২টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে এককভাবেই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এ জয় প্রত্যাশিত। দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার গঠনের পর বিএনপিকে মুখোমুখি হতে হবে নানা চ্যালেঞ্জের। তবে দেশ নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে সুন্দর দল গড়তে পারলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব হবে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ক্যামেরায় ছিলেন সুমন দে। জুলাই পরবর্তী বাংলাদেশে প্রত্যাবর্তন তারেক রহমানের। লাখো মানুষের অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান জানান, দেশ নিয়ে তার ভাবনা। We have a plan for the people and for the country. দেশে ফেরার কয়েকদিনের মাথায় মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তারেক রহমানকে। মায়ের মৃত্যুর পর দলীয় সিদ্ধান্তে ভারপ্রাপ্ত থেকে হন বিএনপি প্রধান। দলের দায়িত্ব পেয়েই শক্ত হাতে প্রস্তুতি নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। চষে বেড়ান দেশের বিভাগীয় শহর সহ গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রতিটি জনসভায় তুলে ধরেন তার দেশ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। জুলাই পরবর্তী নির্বাচনে তারেক রহমানের ডাকে সাড়া দেন দেশের জনগণ। জোটসহ ২১৩টি আসনে তার হাতে নিরঙ্কুশ জয় তুলে দেন জনতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এ জয় প্রত্যাশিত। সরকার গঠনের পর দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি প্রধানকে মুখোমুখি হতে হবে নানামুখী চ্যালেঞ্জের। দেশের ভেতরের যে অর্থনৈতিক কাঠামো সেটিকে পুনরুদ্ধার করা, দেশের ভেতর থেকে প্রচুর টাকা পাচার হয়েছে সেই টাকা পুনরুদ্ধার করা, এবং সামগ্রিকভাবে জনগণের যেটি হয়েছে যে মানে দ্রব্যমূল্যেরও কিন্তু একটি ঊর্ধ্বগতি হয়েছে। এই অর্থনৈতিক জায়গা থেকে এই চ্যালেঞ্জগুলো ইমিডিয়েটলি বিএনপিকে ফেস করতে হবে। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক সমঝোতার কঠিন চ্যালেঞ্জ থাকবে বিএনপি সরকারের সামনে। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কী হবে, ভারতের সাথে তাদের সম্পর্কটা কী হবে, অন্যান্য দেশগুলোর সাথে তাদের সম্পর্ক কী হবে, এই সবগুলো বিষয় কিন্তু বিএনপিকে অ্যাড্রেস করতে হবে। একই সাথে জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে সে আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু তাদেরকে রক্ষা করতে হবে। সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে বিএনপি প্রধানকে শক্ত হাতে শুদ্ধি অভিযান চালাতে হবে নিজ দলের মাঝে। দেশটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। তারেক রহমানের প্রথম কাজ হবে দেশটাকে একত্র করার কোনো উদ্যোগ নেওয়া। সামনের দিকে নিতে হইলে তাকে নির্মোহভাবে কাজ করতে হবে এবং কোনো দলের মানে অনুকম্পা অমুকরে আমার দলের লোক ছাড়া যাবে এটা হবে না। জুলাই পরবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির কাছে মানুষের প্রত্যাশা অনেক, আর মানুষের সেই প্রত্যাশা পূরণে রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। তবে বিএনপি প্রধান তারেক রহমানের রয়েছে দেশ গঠনে সুনির্দিষ্ট পরিকল্পনা। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, শুরু থেকে তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। সেই প্রতিশ্রুতিতে এখনও অটল। শুক্রবার দিবাগত রাত 1:44 দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে সব কথা বলেন শফিকুর রহমান। তিনি আরও লেখেন, তার দল সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছে। নীতিবান, দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখার অঙ্গীকার করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স আইজাবস। নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরতে দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ইভার্স আইজাবস বলেন, ইউর পর্যবেক্ষকরা 805টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি। নারীদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তা থাকলেও নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালন করেছে বলে জানায় ইইউর নির্বাচন পর্যবেক্ষক দল।
our presence here in the country. It has been an honor for the European Union Election Observation Mission to be part of this pivotal moment. শীতের জড়তা কাটিয়ে বাংলা ক্যালেন্ডারের পাতা ঘুরে আবারও এলো ঋতুরাজ বসন্ত। ফাল্গুনের আগমনে প্রকৃতিতে এখন রঙের ছোঁয়া। বসন্তের হাজারো রং যেন ভালোবাসারই আরেক রূপ। তাই তো বরাবরের মতো ভালোবাসার দিনটিও এলো ফাগুনের হাত ধরে। তাই এই দুয়ের ছোঁয়ায় ধূসর নাগরিক মনও হয়ে উঠেছে ভীষণ রঙিন, জাগাচ্ছে নতুন প্রত্যাশাও। বসন্ত ভালোবাসার কথা জানাচ্ছেন সাদিয়া কানিজ। গাছে গাছে নতুন পাতা আর বাহারি ফুল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। নতুন প্রাণ প্রকৃতি আহ্বান জানাচ্ছে নতুন স্বপ্নের। কংক্রিটের শহরটাও নিজেকে লুকোতে পারেনি বসন্তের ছোঁয়া থেকে, ঠিক যেমনটা পারেনি নাগরিক মন। তাই দিনটিতে নিজেকেও রঙিন করতে ব্যস্ত সবাই। প্রতিবছর বকুলতলায় বসন্তের উদযাপন হলেও এবার নির্বাচনী বাস্তবতায় মুক্তিযুদ্ধ জাদুঘরে বসন্ত বরণ করে জাতীয় বসন্ত উদযাপন কমিটি। নাচ গানের সঙ্গে রঙিন উৎসবে মেতে ওঠে নানা বয়সীরা। প্রকৃতির টানে যে আমরা এখানে চলে এসেছি এবং বসন্ত ঋতু তো ঋতুর রাজা, তো এটা আমাদের অনেক অপেক্ষার একটি ঋতু যে কবে আসবে, কবে সাজবো, কবে আমরা সবাই একসাথে হব। সেই দিক থেকে আমরা অনেক আনন্দিত। বরাবরের মতো দিন গণনার হিসেবে বসন্তের সঙ্গে এলো ভালোবাসার দিনটিও। তাই দুয়ে মিলে বসন্তের ভালোবাসায় দোলা দিচ্ছে মানুষের সুপ্ত মন। বসন্ত উৎসব তো আমার বরাবরই খুব পছন্দের। এখন 1432 প্রতিবারের মতোই আসলাম। তবে একটা আফসোস, সবসময় তো চারুকলায় হয়, চারুকলায় যাই, কিন্তু আজকেও খারাপ লাগছে না, খুব ভালো লাগছে, এনজয় করলাম। বসন্ত শেখায় নতুন করে বাঁচতে আর ভালোবাসা শেখায় হৃদয় খুলে দিতে। রং আর আবেগের এই মিলনেই তৈরি হয় এক অন্যরকম আবহ। রঙে রঙে বসন্ত ভালোবাসায় ভরা থাক প্রতিটি দিন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউপি ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে 2 জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। ভোর 5টায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে, টিনের চাল উড়ে গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম ঘটনাস্থল থেকে বলেন, বিস্ফোরণে 2 জন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছে। তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম ঠিকানা এখনো জানাতে পারেনি। ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 4 গুণ কয়েদি নিয়ে চলছে নরসিংদী জেলা কারাগারের কার্যক্রম। এতে থাকা খাওয়া, স্বাস্থ্য ঝুঁকি সহ নানা সমস্যায় দুর্বিষহ জীবনযাপন করছেন বন্দীরা। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কারাগার নির্মাণ শেষ হবে বলে আশায় আছেন তারা। নরসিংদী থেকে মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নরসিংদী জেলা কারাগারে থাকতে পারবেন 344 জন কয়েদি। তবে নানা অপরাধে সেখানে কারাভোগ করছেন 1107 জন। এতে গাদাগাদি পরিবেশে থাকতে হচ্ছে তাদের, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। জুলাই গণঅভ্যুত্থানে হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত কারাগারটি জর্জরিত নানা সমস্যায়। একটা ওয়ার্ডে বাইরে যদি থাকার কথা ছিল 50 জন, ওই ওয়ার্ডটা 70 থেকে 80 জন, এবং বৃষ্টি এলে ওয়ার্ডের ভিতর থেকে বের হতে পারছি না। থানারা এরকম মান উন্নত নাই এখানে। বৃষ্টির দিন অনেক সময় পানি জমে, কিন্তু আমরা যাতায়াত করতে আমাদের লেগে কষ্টদায়ক, তারপরে ওরাও চলে, ওদেরও কষ্টদায়ক। অত্যাধিক আসামি থাকার কারণে এবং 5 তারিখের পর থেকে অত্যাধিক অ্যারেস্ট করার কারণে এখানে লোক ধারণ ক্ষমতা অনেক বেশি, যার কারণে গেদাগিদি অবস্থা থাকার কারণে এখানে অনেক রোগ মহামারী দেখা দিচ্ছে। যে কারাগারটা হয়েছে এখানে দ্রুত ট্রান্সফার করলে স্বাস্থ্যসম্মত ভালো হবে এবং থাকার সুব্যবস্থা হইব। বাড়তি চাপে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকেও। এখানে ড্রেনেজ প্রবলেমটাই বেশি সমস্যা, পানি নিষ্কাশনে। আর থাকার যেটা সমস্যা, একই ওয়ার্ডে অনেক লোক থাকছে, 3 গুণ 4 গুণ প্রায়, সেই ক্ষেত্রে অ্যাকোমোডেশন একটু চাপাচাপি করে থাকতে হচ্ছে। তবে এরই মধ্যে নরসিংদীর শিবপুর উপজেলার বড়ইতলায় চলছে নতুন কারাগারের নির্মাণ কাজ। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কারাগারটিতে 1500 কয়েদি সহ থাকতে পারবেন মোট 3000 জন। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি ভবন হবে, প্রকল্প হবে। সেখানে মহিলাদের জন্য আলাদা, মহিলা কয়েদিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। আর এখানে মোট কয়েদি রাখা 1500 কয়েদি রাখার ব্যবস্থা থাকবে এবং তাদেরকে সাপোর্টিং স্টাফ হিসেবে 1500 জন থাকবেন। চলতি বছরের জুনের মধ্যেই নতুন কারাগার নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে। যথাসময়ে তা শেষ করতে পারবে বলে আশা কর্তৃপক্ষের।
আব্দুল হামিদ, RTV। টঙ্গীর জাকাত বোর্ড শিশু হাসপাতাল যেন নিজেই এক রোগী। হাসপাতালের নামে থাকা 48% জমির বেশিরভাগই দখল হয়ে গেছে। নেই বৈদ্যুতিক লাইন কিংবা কোনো পরীক্ষার সরঞ্জামাদি। পাশাপাশি ভঙ্গুর অবকাঠামো ও চিকিৎসক সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাচ্ছেন না রোগীরা। টঙ্গী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নিম্ন আয়ের পরিবারের শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1982 সালে টঙ্গীর এরশাদনগরে প্রতিষ্ঠিত হয় জাকাত বোর্ড শিশু হাসপাতাল। স্থানীয় বস্তি শিশুদের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল এ হাসপাতালটি। তবে নানা সংকটে বর্তমানে হাসপাতালটিতে জনভোগান্তি চরমে পৌঁছেছে। নেই বৈদ্যুতিক ফ্যান, লাইট ও শৌচাগার। জরাজীর্ণ ভবনের অধিকাংশ জানালার কাচই ভাঙা। পরীক্ষা নিরীক্ষার জন্য নেই কোনো মেশিন। বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও মেলে না বেশিরভাগ ওষুধ। এতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। কোনো যন্ত্রপাতি নাই, টয়লেট নাই, তখন মাঠে পানি দেওয়া যায়, নানান সমস্যা আছে এখানে। ইমার্জেন্সি বেড নাই। পরীক্ষা যে করে বড় বড় কোনো যন্ত্রপাতি নাই সরকারের থেকে। বিভিন্ন জায়গায় রুগী আসে, কিন্তু আমাদের এখানে কোনো পানির কল নাই, পানির ব্যবস্থা নাই। রুগীরা বসবো যে বসার কোনো ব্যবস্থা নাই, বেশ নেই। তারপরে আলাদা এমনি কোনো টয়লেট নাই। প্রয়োজনীয় অবকাঠামো, লোকবল ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা গেলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে দাবি এই চিকিৎসকের। প্রায় 2-2.5 বছর ধরে কোনো পানির ব্যবস্থা নাই। আমি একাই রোগী দেখি, প্রচুর রোগী হয় এখানে। আরেকজন ডাক্তার যদি থাকতো চিকিৎসক, তাহলে চিকিৎসা সেবা একটু ভালো করে দেওয়া সম্ভব হতো। দ্রুত হাসপাতালটির অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি করবে ইসলামী ফাউন্ডেশন, এমনটাই প্রত্যাশা বস্তিবাসীর। সুলাইমান কবির, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 34 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশে গ্রস রিজার্ভের পরিমাণ 34 বিলিয়ন ডলারের বেশি হলেও IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী তা দাঁড়িয়েছে 29.47 বিলিয়ন মার্কিন ডলারে। গত 2 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল 33.24 বিলিয়ন ডলার এবং IMF এর BPM-6 পদ্ধতিতে তার পরিমাণ ছিল 28.74 বিলিয়ন ডলার। নতুন মন্ত্রী পরিষদের বিষয়ে সচিবালয়ে ব্রিফ চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুতরাং স্পিকার থাকার কথা না, তারপরে সংবিধানে এই সংক্রান্ত একটা বিধান আছে যে পরবর্তীকালে সংসদ সংক্রান্ত কোনো কাজ যদি পড়ে বা কাজ যদি হয়, তাহলে ওই পুরনো স্পিকারকে ওই স্পিকার হিসেবে ধরে নেওয়া হয় ওই পারপাজের জন্য। ক্লিয়ার হওয়ার জন্য যে বললেন যে সর্বোচ্চ 4 দিনের মধ্যে শপথ হয়ে যাবে মন্ত্রিসভার সদস্যদের, সেটাও কি আগামীকাল থেকে, অর্থাৎ আগামী কর্মদিবস থেকে? এটা বললাম যে আমাদের যদি আগামীকাল যদি সংসদ সদস্যদের শপথ হয়ে যায়, আগামীকালও যদি হয়, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে আমরা আমাদের ততক্ষণে জানতে পারবো যে মন্ত্রী পরিষদের শপথ কখন হবে। আমাদের সেই প্রস্তুতি আছে। এত ডিটেল তো নির্ধারিত নেই। মন্ত্রী সভার সদস্য কতজন হবেন সেটার উপর নির্ভর করে। এটা তো যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার নিজস্ব ডিসক্রিপশন। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান। না না না, আমাদের না না। মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদের শপথ স্যার কে পড়াবেন পরিষ্কার করে জানতে চাই। স্পিকার রাষ্ট্রপতি পড়াবেন স্যার, যেহেতু এটা আপনার এন্ডের কাজ, ক্যাবিনেট ডিভিশনের কাজ। রাষ্ট্রপতিই তো পড়াবেন সংবিধান অনুযায়ী। স্যার, ওই আপা যেটা জিজ্ঞেস করছিলেন অতিথিদের প্রসঙ্গে, কতজন অতিথি থাকতে পারেন সেই বিষয়ে প্রস্তুতি আপনাদের কি?
আপনাদের প্রতিনিধি একজন দুজন যেন থাকেন এটা নিশ্চিত করে বলতে পারি। আমাদের থাকাটা সরের বিষয়। প্রাথমিক প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট কম বেশি হবে 1000, কম বেশি 1000। আপনারা কি সময়টা 17 তারিখ বা 18 তারিখ ধরে এটা তো বলতে পারছি না। কাজে করছেন কয় তারিখ? আমি বললাম তো, যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখের অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। দর্শক, নতুন মন্ত্রী পরিষদের বিষয়ে ব্রিফিং এর অংশবিশেষ দেখছিলেন। দুপুরে সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।